নমস্কার। আজকে আমরা ক্লাস 9 এর ইতিহাসের প্রথম পর্ব একেবারে প্রাক-কথন যাকে বলে সেটা একটু আলোচনা করব। আমি গল্পের মতো তোমাদের বলবো যাতে তোমাদের একটু সহজ লাগে বা সহজই বিষয়টা গল্পের মতো শুনলে আরো মনে হয় যে সরল হয়ে যায়। তো এই প্রাক-কথন বলতে কি বোঝায়? প্রাক-কথন কাকে বলে? প্রাককথন আগে হলো মানে অর্থ হলো যে আগে বলে নেওয়া, আগে কিছু মানে মূল বিষয়ে যাওয়ার আগে কিছু একটা কথা বলা। তো এই চ্যাপ্টারটিকে তোমাদের পাঠ্যপুস্তকে প্রাককথনই বলেছে। তার কারণ মূল ইতিহাসের যে পর্বগুলি তোমরা পড়বে তার আগে কিছু কথা না জানলে পরে সেই পর্বগুলি পড়তে একটু সমস্যা হতে পারে। তো এই প্রাককথনে কি বলছে ইউরোপের আধুনিক যুগটা এলো কি করে? আমরা ইতিহাসকে ৩ ভাগে মূলত ভাগ করি। প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগ কোন সময়টা থেকে কোন সময়টা, মধ্যযুগ কোন সময় থেকে কোন সময়, আবার আধুনিক যুগ কবে থেকে শুরু হলো এটা ঠিক প্রতিদিন আমরা যেরকম দিন করি অর্থাৎ দিন যাপন করি। আজকে ধরো 23 তারিখ, কালকে 24 তারিখ। তো এরকম ভাবে আজ 23 তারিখ আধুনিক যুগ, কাল 24 তারিখ তোমার কি বলবো অতি আধুনিক যুগ, এরকম বিষয়টা নয়। একটা যুগ দীর্ঘ একটা সময় ধরে চলে এবং তারপরে কিছু একটা হয় যেখানে মানুষের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক পরিবর্তন ঘটে এবং তখন এমনভাবে পরিবর্তনটা ঘটে, আমূল পরিবর্তন ঘটে এবং হুট করে সেটা একদিনে হয় না। সেটা অনেক বছর ধরে, বেশ কয়েকশো বছর ধরেই চলে এবং আমরা সেখানে বলতে পারি যে এটা একদম ধরো কয়েকশো বছর আগে সেই জায়গা, সেই স্থানটির বা সমাজ, পরিবেশ, ধর্ম সমস্ত কিছুর যে চিত্র ছিল, কয়েকশো বছর পরে চিত্রর আমূল পরিবর্তন ঘটে। তো আমরা সেই আগের যুগটিকে কোনো একটি নাম দিই এবং পরবর্তী আমূল পরিবর্তিত যুগের নাম দিই। আমরা যেরকম ইংরেজিতে বা বাংলাতে টেন্স বা কাল এটা পড়ি, সেখানে তো আমরা পড়ি যে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। ঠিক সেই রকমই তারই একটা অতীতের যে সময় চলে এসেছে বহু দিন ধরে, বহু বছর পর তো আমরা আধুনিক যুগে এসেছি, বহু লক্ষ লক্ষ বছর পর বা হাজার হাজার বছর পর। তো এই যে যুগের কালের প্রবাহ, সেই কালের প্রবাহকে আমরা প্রাচীন যুগ এবং মধ্যযুগ এবং আধুনিক যুগ বলতে পারি। আধুনিক যুগ অর্থাৎ হচ্ছে আমরা এখন যে যুগে বসবাস করছি। আধুনিক যুগকে মূলত বলে বৈজ্ঞানিক যুগ, অর্থাৎ এই শিল্প বিপ্লবের ফলে বিজ্ঞানের যে উন্মেষ ঘটে তার ফলে পৃথিবীতে যে পরিবর্তন হয়, পরিবর্তন আসে সামগ্রিক পৃথিবীতে, এটাকেই আধুনিক যুগ বলা হয় এবং আধুনিক যুগকে অনেকে বিজ্ঞানের যুগও বলে। এবং মধ্যযুগে এই আধুনিক যুগের মতন বিজ্ঞান নের এত আবিষ্কার বা শিল্প বিপ্লব ঘটেনি, এত শিল্পের আবিষ্কার ঘটেনি। সেখানে যুগের কিছু বৈশিষ্ট্য ছিল, জ্ঞানচর্চা ছিল, যার হাত ধরে বিজ্ঞানের আবিষ্কার হয়েছে, আধুনিক যুগ এসেছে। প্রাচীন যুগ আবার অন্যরকম ছিল, একেবারেই অন্যরকম ছিল। তো এই যে আধুনিক যুগ, এই আধুনিক যুগটা কোন জায়গার বিশেষে, বিভিন্ন জায়গার বিশেষে কিন্তু আধুনিক যুগ এসেছে। অর্থাৎ সব থেকে আধুনিক যুগ বলতে আমরা যেটাকে বিচার করি বা আমরা বিশ্লেষণ করি সেটাকে এক কথায় বলা হয় রেনেসাঁ বা রেনেসাঁস, পুনর্জাগরণ কথাটির অর্থ। তো এই সময়টা প্রথম শুরু হয়েছিল এই ধর্মের পুনর্জাগরণ বা সভ্যতার পুনর্জাগরণ বা রেনেসাঁ, এটা প্রথম শুরু হয়েছিল ফ্রান্সে বা ফরাসিতে বা ইউরোপ।
তারপর আমাদের ভারতবর্ষের মধ্যে প্রথম শুরু হয়েছিল, যেমন পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলিয়ে বঙ্গদেশ বলা হয়, এখানে সর্বপ্রথম রেনেসাঁ এসেছিল। তো আজকে আমরা ইউরোপের এই যে আধুনিক যুগের সূচনা, কিভাবে আধুনিক যুগ হলো, এটাই একটু আলোচনা করব, একটু গল্পের মতো শুনবো। তো প্রথমে বলি মধ্যযুগে কি ছিল, মধ্যযুগের সমাজ ব্যবস্থাটা কিরকম ছিল। মধ্যযুগের সমাজ ব্যবস্থায় দুটো স্তম্ভ ছিল। একটা হচ্ছে পোপ, ইউরোপের কথা বলছি আমি। ইউরোপে একটা হচ্ছে পোপ, একটি স্তম্ভ, এবং আরেকটি স্তম্ভ হলো সম্রাট বা সাম্রাজ্য বা রাজা। অর্থাৎ অগণিত সাধারণ মানুষ যারা কৃষক, তারাই কৃষির ওপরেই নির্ভরশীল ছিল পুরো বিষয়টা। কৃষি বলতে শুধু ধান পাট এরকম নয়, ধান তো ওদের দেশে চাষ হতো না, গম, বাজরা, হুম, এই সমস্ত কিছু। তো এগুলো শুধু না, আরো আখ, তুলো, এগুলোও, লেবু, পাট, এগুলোকেও, পাটটা ক্রুসেডের পরে আসে যায়। তো এই যে কৃষিভিত্তিক যে সমাজ ছিল, সেই সমাজে প্রচুর সামন্ত রাজা ছিল, বা সামন্ত প্রথা ছিল বা সামন্ততন্ত্র চলছিল সেই সময়ে। তো এই সামন্ততন্ত্রের বা সামন্ত রাজা, তারপরে রাজা, ছোট জমিদার, এরকম করে সমাজটা বিন্যাস ছিল বা ভাগ ছিল। তো সমাজের মূল মাথায় ছিল দুটি তন্ত্র। এক হচ্ছে পোপ তন্ত্র, পোপ ছিলেন, এবং আর এক হচ্ছেন রাজা। এবং পোপ ছিলেন আধ্যাত্মিক জগতের অধীশ্বর, আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ নিয়ামক, আর রাজা ছিলেন জগতের মানে জাগতিক জগতের প্রধান। তো এই দুইজন মিলে পুরো সমাজের বাকি মানুষদেরকে নিয়ন্ত্রণ করতেন। এই ছিল সমাজ। এবং তখন সব থেকে বড় কথা হচ্ছে, খ্রিস্ট ধর্ম একটি ভাগ ছিল, তা হলো ক্যাথলিক। ক্যাথলিক খ্রিস্ট ধর্মের পোপ এবং রাজা। তো সেই রাজাকে বলা হতো পবিত্র রোমান সম্রাট। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু রোমের কথা বলা হচ্ছে। রোম ইটালি, যেটা এখন বর্তমানে আমরা যে জায়গাটাকে ইটালি জানি, ইতালি বা ইটলি, যা বিভিন্ন জন বলে ইটালি, সেই ইটালি হোক বা ইতালি হোক, সেই ইটালি হচ্ছে রোম, যেখানে এই জাগরণটা হয়েছিল। তো এই যে খ্রিস্টান সমাজ, খ্রিস্টান সভ্যতা, এই সভ্যতার যে উন্মেষ, সেটা এখানেই শুরু হয়েছিল। এবং এই ইটালিতে ক্যাথলিক যে পোপ ছিলেন, সেই পোপের প্রচণ্ড দাপট ছিল একাধারে, আর এক দিকে ছিল রাজা, পবিত্র রোমান সম্রাট। তারা মনে করতেন যে রাজা, পবিত্র রোমান সম্রাট হলেন পবিত্রতার প্রতীক। এবং মধ্য ইউরোপে এই পবিত্র রোমান সাম্রাজ্যের বিস্তারটা শুরু হয় প্রায় 962 খ্রিস্টাব্দ থেকে। তখন প্রবল আকারে। এবং সেখানে একটা কথা আছে, তো এখানে একটি কথা আছে, ক্রিসেন্ডম, হুম বা খ্রিস্টান সাম্রাজ্যবাদ বা সাম্রাজ্য, এই কথাটির উৎপত্তি হয়। অর্থাৎ খ্রিস্ট ধর্মের রাজাদের সংখ্যা বাড়তে থাকে, সেটা বিভিন্ন কারণে বাড়ে। যেহেতু পোপ এবং রোমান পবিত্র রোমান সাম্রাজ্য দুটি একসঙ্গে মিলিত হয়ে কাজ করছিল, কাঁধে কাঁধ রেখে। কারণ রাজা বুঝেছিলেন যে এই আধ্যাত্মিকতার সাহায্য না নিলে তার সাম্রাজ্যের বৃদ্ধি হবে না, এবং সেই সাম্রাজ্যকে টিকিয়ে রাখা যাবে না। ধর্মটাকে রাজা হাতিয়ার করেন, এবং একইভাবে এই ধর্মের যে মানে কি বলবো, শ্রেষ্ঠ পালক, ধর্মের পালক পোপ,
তিনি মনে করেন যে তিনি রাজার সাহায্য না নিলে পরে তিনি তার ক্ষমতাকে জোরদার করতে পারবেন না, বা তিনি সেই ক্ষমতা নিয়ে থাকতে পারবেন না। তো এই রাজা এবং পোপ দুজনের বুঝেছিলেন যে এই কৃষকদের ওপরে তাদের অত্যাচার, তাদের অধিকার, এগুলো বজায় রাখতে হলে একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে চলতে হবে। তো এর ফলে কি হয়, যে রাজা এবং পোপ দুজনেই একসঙ্গে খ্রিস্টান সাম্রাজ্যের বৃদ্ধি বাড়াতে থাকেন। এই 962 খ্রিস্টাব্দ থেকে এই ক্রিসেন্ডমের উৎপত্তি কথাটা শুরু হয়। এই এখান থেকে বাড়তে শুরু করে, বা হোলি রোমান এম্পেরর এটাও বলতে পারো, বা পবিত্র রোমান সম্রাট। অর্থাৎ রোমান সম্রাট তিনি পবিত্র হবেনই, অর্থাৎ রাজা কখনো ভুল করতে পারে না। এই যে বিষয়টা, এই বিষয়টা পোপ সাধারণ মানুষের মাথায় ঢুকিয়ে দেন, এবং রাজার অভিষেক কে করেন? পোপ রাজার অভিষেক করান। তো সাধারণ মানুষ মনে করতেন যে ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলেন পোপ, এবং পোপ যা বলেন সেটাই সত্যি, এবং রাজা হলেন ঈশ্বরের সবচেয়ে প্রিয় পাত্র, এবং তিনি যেটা মনে করবেন সেটাই ঠিক, এবং তিনি সেই জন্য বিনা বিচারে কাউকে মারতেও পারেন, আবার কাউকে রাখতেও পারেন। হলো, এই যে ধারণা, এই ধারণা মধ্যযুগে ছিল। তো এই যে পবিত্র রোমান সাম্রাজ্য বা তোমার এই ক্রিসেন্ডম, এই দুটি অস্তিত্ব খুব ভালো রকম ছিল মধ্যযুগে। এরপর কি হলো, ক্ষমতা একটা খুব লোভনীয় বস্তু। তো তো দুইজন মিলে সেই ক্ষমতা তারা অধিকার করলো, অর্থাৎ ক্ষমতার সিংহাসনে বসলো। কিন্তু রাজা তো সিংহাসন পেল, পোপ তিনি তো কিছুটা পিছনেই ছিলেন। পোপ কি করতেন? পোপ নির্দেশনামা লিখতেন, হ্যাঁ, যেখানে খ্রিস্টান সমাজে যে মানুষের আচরণবিধি কি হবে, বা রাজার কি কর্তব্য, রাজা কি করবেন, সেরকম সমস্ত কিছু একটি নির্দেশনামা লিখতেন, যাকে বলা হতো তোমার ডিক্টেটাস প্যাপে। হুম তো এই নামে অর্থাৎ পোপ বলছেন, পোপের আদেশনামা ডিক্টেট করছেন পোপ, সেখান থেকে ডিক্টেটাস প্যাপে লেখা হতো। তো এই যখন রাজা এবং পোপের সম্পর্ক ভালো ছিল, তখন কোনো সমস্যা হলো না। কিন্তু তারপরে ক্ষমতার একচ্ছত্র আধিপত্যের জন্য স্বার্থের কিছু কারণ ক্ষমতা তো স্বার্থ আর ক্ষমতা অঙ্গাঙ্গিভাবেই জড়িত। তো ক্ষমতা বিষয়টা এতটাই প্রলুব্ধ করে যে কেউ ক্ষমতা পেলে সেটা আবার নিজের মতন সেই ক্ষমতার অপপ্রচার করতে থাকেন। তো এই সময় কি হলো, পোপ এবং রাজার একটু দ্বন্দ্ব হলো, কারণ পোপ বেশি শক্তিশালী হতে চাইলেন, রাজা তার থেকে বেশি শক্তিশালী হতে চাইলেন। তো পোপ এবং রাজার এই দ্বন্দ্বে, এই অন্তর্দ্বন্দ্বে একটু সমস্যার সৃষ্টি করলো তোমার রোমান সাম্রাজ্যেই। কিরকম সমস্যার সৃষ্টি করলো? তখন পোপ এই দ্বন্দ্বটা যখন ভেতরে ভেতরে ছিল তখন একরকম, কিন্তু তার তো কি হলো, পোপ সপ্তম গ্রেগরি একটি ওই পোপ ডিক্টেটাস প্যাপেতে এমন কিছু লিখলেন, যাতে তিনি বোঝাতে চাইলেন যে পোপ হলেন সর্বশক্তিময়, মানে পোপের ক্ষমতা সব থেকে বেশি, এবং রাজা যদি সেই পোপের মানে নির্দেশনামা না মানেন, বা রাজা সেই পোপকে ছাড়িয়ে আরো শক্তিশালী হতে চান, তাহলে রাজার পক্ষে সমস্যার, মানে মানুষ যেন এটাই বোঝে যে পোপই শেষ কথা।
এবং এইভাবে তিনি রাজার থেকে পোপকে সর্বোচ্চ আসন দিলেন। স্বাভাবিকভাবেই তখন রাজার দিক থেকেও প্রতিবাদ আসলো, এবং তখন সেই পোপ আর সম্রাটের যে দ্বন্দ্বটা, সেটা সর্বসমক্ষে চলে এলো বিষয়গুলো। এবং তারপর থেকেই যুগটাকে শুরু হলো ধর্ম সংস্কারের যুগ। অর্থাৎ এই রাজা এবং পোপ, এই যে মিলিত একটা যৌথ একটা সমাজ ছিল, এই সমাজটা ভাঙতে শুরু করলো। স্বাভাবিকভাবেই তখন বিভিন্ন মানুষের আবির্ভাব ঘটলো, বিভিন্ন পণ্ডিতের আবির্ভাব ঘটলো, যারা এই ধর্মের পুরনো শাসনগুলোকে একটু মানতে নারাজ হলো, একটু প্রশ্ন করলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য অনেক নাম রয়েছে। ওয়াইক্লিফ, জন হাস তখনকার দিনে তোমার কেউ বলে 1372 খ্রিস্টাব্দে তার জন্ম, কারোর মতে 1369 খ্রিস্টাব্দে তার জন্ম, কারোর মতে 1375 খ্রিস্টাব্দে তার জন্ম। যেহেতু অনেক দিন আগেকার মানুষ, তো বহু বহু বছর আগে, এবং আজ থেকে প্রায় তোমার দেখো, এটা হচ্ছে 2000 খ্রিস্টাব্দ, এটা আর মানে 2024, এটা হচ্ছে 1372। তাহলে কত বছর আগেকার! তো এত বছর আগে তখনকার দিনে কিভাবে লিখে রাখা হয়েছে, কিছু এরকম উল্টোপাল্টা হতেই পারে সালগুলো। তো মোটামুটি ওই রকম সময়েই 1369 থেকে 1375 খ্রিস্টাব্দের মধ্যে এনার জন্ম। জন হাস ছিলেন একজন বিখ্যাত ব্যক্তিত্ব। তিনি পড়াতেন, এবং তিনি এবং তার কিছু অনুগামীরা এই পোপের ক্ষমতাকে, ক্যাথলিক পোপের ক্ষমতাকে প্রশ্ন করলেন, এবং প্রশ্ন করার ফলে খ্রিস্টীয় সাম্রাজ্যের যে ধর্মীয় স্তম্ভটা, সেটা কিছুটা প্রশ্নের মুখে পড়ল প্রথম। এবং তখন থেকে শুরু হলো ধর্মীয় সংস্কারের যুগ। অর্থাৎ ধর্মটাকে সংস্কার করতে হবে, ধর্মের যে গোঁড়ামিগুলো আছে সেগুলোকে পরিবর্তন করতে হবে। এটা কিছু পণ্ডিত মানুষের মাথায় মানে আসলো, এবং তারা সেটাকে আরেকবার বিবেচনা করতে থাকলো। এটা গেল কোন একটা দিক। আর একটা দিকে যেটা হলো, সেটা হচ্ছে এই যে সামন্ততন্ত্র বা সামন্ত প্রথা। এই পশ্চিম ইউরোপের, এটা মধ্য ইউরোপে এরকম ঘটনা যখন ঘটছে, তখন পশ্চিম ইউরোপে আরেকটি সমস্যার দেখা দিচ্ছে, সেটা হচ্ছে সামন্ততন্ত্রের সংকট। সামন্ততন্ত্র কি, প্রথমে সেটা বলি। সামন্ততন্ত্র, যেখানে সামন্ত রাজা জমিদার এদের দেখা যেত। ভূমিদাস, সামন্ততন্ত্র এবং ভূমিদাস দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং সামন্ততন্ত্রের সংকট যখন হচ্ছে, তখনই ভূমিদাস প্রথারও একটা সংকটের মুখে পড়ছে, এবং আস্তে আস্তে ভূমিদাস প্রথার বিলোপ ঘটছে। তো আগে তখনকার দিনে মানুষের প্রধান জীবিকা ছিল চাষবাস, হুম কৃষিকাজ। তো সেই ভূমির ওপরে নির্ভর, বা জমির ওপরে নির্ভর করে চাষবাস হতো। তো চাষবাস করতো দুই ধরনের কৃষক। একটা হচ্ছে স্বাধীন কৃষক, ছোট কৃষক, আর এক হচ্ছে ভূমিদাস। অর্থাৎ তারা বড় বড় সামন্ত রাজা যারা ছিল, যাদের অনেক জমি জমা ছিল, তারা কি করতেন, তারা তাদের বাড়িতে তাদের একটি খামার বাড়ি তৈরি করতেন। সেখানে গোলাও থাকতো, মানে জমি জমার যে চাষের যে যন্ত্রপাতি, সেগুলোও থাকতো, প্লাস চাষের উৎপন্ন সবজি বা যা কিছু উৎপন্ন হতো, শস্য, সেগুলোও থাকতো। আর তার সাথে সেই ভূমিদাসরা থাকতেন মানুষ, এবং গরু বা মোষ, বলদ, এরাও থাকতো। তো এক জায়গায় এদের সবাইকে রাখা হতো, এবং ভূমিদাসরা শুধুমাত্র খেতে পেতেন, এবং তার পরিবর্তে তারা চাষবাস, ওই সামন্ত রাজাদের চাষবাস দেখাশোনা, চাষবাস করতেন তাদের হয়ে।
তো এই ভূমিদাসরা যেখানে এই সামন্ত রাজাদের সঙ্গে এরকমভাবে যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাকেই বলা হতো যে ভূমিদাস প্রথা, বা এটাকে বলা হতো ওই যারা যে জায়গায় থাকতো তাকে বলা হতো ম্যানর। হুম তো এইভাবেই ছিল অর্থনীতিটা, এবং সেই ভূমিদাসদের কাছ থেকে তোমার রাজার কাছে খাজনা যেত, বা জমিদার, বড় জমিদার ছোট সামন্ত রাজা, বা ছোট সামন্ত রাজারা বড় সামন্ত রাজাকে দিতেন, বা বড় সব সামন্ত রাজারা রাজার কাছে খাজনা পাঠাতেন, এবং সেই তার উপরে চলতো সমাজটি, অর্থাৎ তার উপরে তোমার ওই কৃষকরা চাষ করছে, তারা তাদের শ্রম দিয়ে যে জিনিসগুলো উৎপন্ন করছে, সেই শ্রমের উপরে তাদের কোনো নৈতিক অধিকার ছিল না। তারা শুধু শ্রম করত, এবং তাদের ওপরে, তাদের মাথায় চড়ে সমাজের বাকি উঁচু শ্রেণীর মানুষরা তারা বিলাসবহুল জীবনযাপন করত। তো এই ছিল সামন্ত প্রথা, এবং এই ভূমিদাসরা কেনাবেচা হতো। তাদের নিজস্ব কোনো ব্যক্তিগত জীবন ছিল না। এইভাবেই চলতো বিষয়গুলো। তো এরপরে কি হলো, এই পশ্চিম ইউরোপে এই সামন্ত প্রথার একটা সংকট দেখা দেওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে ধর্মযুদ্ধ বা ক্রুসেড। খ্রিস্টানদের পবিত্র ধর্মভূমি বলা হয় জেরুজালেমকে। তো পবিত্র ধর্মস্থান জেরুজালেম, যীশুখ্রিস্টের জন্মস্থান। তো এই জেরুজালেমে তোমার 16 শতকে তখন কি হলো, এই জেরুজালেমে মুসলিম তুর্কিদের অধীনে চলে গেছিল জেরুজালেম। তাদের আক্রমণ মানে তারা জেরুজালেম অধিকার করতে চান। তো তারা অধিকার করতে এসে কি হলো, এই তাদের সঙ্গে দীর্ঘদিন 200 বছর প্রায় এই ক্রুসেডের যুদ্ধ চলে। হ্যাঁ, থেকে 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 মুসলিমদের সঙ্গে বা তুর্কিদের সঙ্গে ইয়েদের তোমার খ্রিস্টানদের, কারণ তুর্কিরা চেয়েছিল জেরুজালেম ওদের মানে অধীনে চলে যাক, আর খ্রিস্টানরা তাদের পবিত্র ধর্ম স্থান, তো সেখানে তারা খ্রিস্টানদেরকে সহ্য করতে পারেনি। তো এই নিয়ে প্রায় একাদশ শতক থেকে চতুর্দশ শতক এই এদের সঙ্গে ঝামেলা হতে শুরু করে, এবং যুদ্ধ হয়। এই যুদ্ধকে বলা হয় ক্রুসেডের যুদ্ধ। ক্রুসেডের যুদ্ধ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম রয়েছে। তো এই ক্রুসেডের যুদ্ধের সময় অনেক ভূমিদাস কি হয়, এই যুদ্ধে যোগ দেওয়ার জন্য ছেড়ে চলে যায়। হ্যাঁ, তো ভূমিদাস প্রথার বিলোপ কিভাবে ঘটে, সামন্ততন্ত্রের সংকট ত্বরান্বিত হয় তাতে। তো এই যারা এই ম্যানরে থাকতো, এই মধ্যযুগের জাস্ট শেষের দিকে অনেক ছোট ছোট শিল্প তৈরি হয়। এই যে ক্রুসেড হলো, ক্রুসেডের ফলে কি হচ্ছে, অনেক সৈন্যের দরকার, তাই তো, যে যারা যুদ্ধ করবে। এবার সৈন্য কোথা থেকে পাবে, ভূমিদাসরা তো সবাই ম্যানরে থাকতো। তখন অনেক সামন্ত রাজারা তারা মনে করলো যে ধর্মটাকে আগে বাঁচাতে হবে। এরা যদি না বাঁচি আমরা, এবং আমাদের সাম্রাজ্যটা যদি না বাঁচে, তাহলে তো আমরাও বাঁচবো না। তখন তারা কি করলো, তারা তাদের ম্যানরে যে সমস্ত ভূমিদাসরা থাকতো তাদেরকে স্বেচ্ছায় মুক্তি দিয়ে গির্জায় পাঠালো, এবং তাদেরকে সেখান থেকে ক্রুসেডের যুদ্ধে পাঠানো হলো। এবং তখন প্রচুর সংখ্যক সৈন্যের দরকার ছিল, কারণ দেশের সামগ্রিক পরিস্থিতি সামলানোর জন্য। তো সেরকম সময় অনেক লোকজন, যারা ভূমিদাসরা পালিয়ে আসছিল, ম্যানর থেকে লুকিয়ে পালিয়ে আসছিল, তো তারাও এমন নিয়ম করা হলো যে তারা যদি শহরে একটা দিন থাকে তাহলে তারা শহরের বাসিন্দা হয়ে যাবে, এবং শহর, যে গির্জাকে কেন্দ্র করে বিভিন্ন শহর গড়ে উঠতে থাকলো, ছোট 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 শহর। আর মধ্যযুগের প্রথম দিকে এই শহর বা নগর, এই ধারণাটা তেমনভাবে ছিল না।
দোকানপাট, কারণ যারা সৈন্য যুদ্ধ করবে তাদের জন্য কিছু দোকানপাট শুরু হলো, এবং এই প্রাচ্য থেকে বিভিন্ন বিলাসবহুল জিনিস আসতে শুরু করলো, সেগুলো বেচাকেনা শুরু হতে থাকলো। তখন আস্তে আস্তে এক দেশ আরেক দেশকে চিনছে, জানছে যে হ্যাঁ, আমরা মানুষ ছাড়াও পৃথিবীতে আরো মানুষ, অন্য দেশ আছে, সেখানে মানুষ বসবাস করে। এই বিভিন্ন সংমিশ্রণ ঘটছে তখন, এবং ক্রুসেডের ফলেই তোমার এই সামন্ত প্রথাটা মানে আস্তে আস্তে ভাঙতে শুরু করলো। তারপরে আরেকটি ঘটনা ঘটে 1347, 1348 এবং 1349। এই পরপর 3 বছর ইতালি, ফ্রান্স এবং ইংল্যান্ডে মহামারী দেখা দেয়। মহামারী কি মানে যার ফলে প্রচুর কি বলবো, প্রচুর মানুষ মারা গেছিল। তো এই মহামারীতে প্রায় 2 কোটি মানুষ মারা গেছিল। এই প্লেগ মহামারী, প্লেগ হচ্ছে ইঁদুর বাহিত রোগ। তখন এই প্লেগের টিকা বা কিছু আবিষ্কার হয়নি। তো এর ফলে কি হয়, প্লেগে বহু মানুষ মারা যায় এবং প্রায় 2 কোটির মতো মানুষ মারা যায়। তো তার ফলে চাষবাসের প্রচুর ক্ষতি হয়। এবং ওই যে এই ভূমিদাসরা ভীষণ অস্বাস্থ্যকর জায়গায় বাস করতো, তো ম্যানরে। তো সেখান থেকেই তাদের এই মহামারীর উদ্ভবটা হয়, এবং তার ফলে যেটা হয়, যখন ভূমিদাসের সংখ্যা কমে যায়, অনেক সামন্ত রাজা যারা ভূমিদাসদেরকে মানুষ বলে জ্ঞান করতো না আসলে, তারা কি করে, তারা এই বাকি যারা চাষি ছিল তাদের ওপরে বেশি অত্যাচার করতে থাকে, যাতে অত্যাচার করে তাদের কাছ থেকে আরো কাজটা নিয়ে নিতে পারে। যেমন যেহেতু সংখ্যা কমে গেছে, তাহলে উৎপাদনও কমে যাবে, তাই তাদের ওপরে অত্যাচার করে, যাতে তারা অক্লান্ত পরিশ্রম তো এমনিতেই করে, আরো পরিশ্রম করে তাদের সেই পাওনা, মানে সামন্ত রাজার পাওনা, যা সে যতটা মানে চাইছে কৃষির সামগ্রী, ততটা তারা নিয়ে আসতে পারে, তো উৎপাদন করতে পারে। তো এই হিসেবে তারা যখন অত্যাচার করতে শুরু করে, তখন রাজারা বিদ্রোহ করে, জ্যাকরি বিদ্রোহ। হ্যাঁ, এই বিদ্রোহটার নাম হচ্ছে জ্যাকরি বিদ্রোহ। 1858 খ্রিস্টাব্দে ফ্রান্সে হয়েছিল এই বিদ্রোহটা। এটা খুবই খুবই উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহ। 1381 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ওয়াট টাইলারের নেতৃত্বে কৃষক বিদ্রোহ, এবং 15 শতকের শেষ ভাগে সংঘটিত জার্মানির বিদ্রোহগুলি ভূমিদাসের মুক্তিকে ত্বরান্বিত করে। হ্যাঁ, এই বিদ্রোহগুলো না হলে হয়তো ভূমিদাসরা আরো ভূমিদাসে পরিণত হতো। এই বিদ্রোহ হওয়ার ফলে সামন্ত রাজারা বুঝতে পারে যে মানুষকে এরকম ভাবে বেঁধে বা এরকম ভাবে রেখে দেওয়াটা আর সম্ভব হবে না। কৃষিক্ষেত্রে এরপরে অনেক পরিবর্তন আসতে শুরু করে। কিরকম না, কৃষিক্ষেত্রে কিভাবে খাদ্যের মানে মানুষের সংখ্যা বাড়ে, ফলে খাদ্যের চাহিদা বাড়ে, এবং খাদ্যের চাহিদা বাড়াতে গেলে জমি বাড়াতে হবে। তো জমি সংস্কার হয়, যে মানে পশুচারণ ভূমি আলাদাভাবে জলা জমিকে সংস্কার করে সেখানে কৃষিকাজ করা হয়। দুর্গম জায়গা যতটা পারা যায় সেগুলোকে ব্যবহার্য করে তোলা হয়। এর ফলে কি হয়, যে কৃষি জমির আয়তন বাড়ে এবং মানুষ সেখানে চাষবাস করতে শুরু করে। কৃষিক্ষেত্রে নতুন পদ্ধতিতে চাষবাস শুরু হয়। কিরকম না, বছরের পর বছর এক জমিতে একই চাষ না করে সেই জমিতে পাল্টে পাল্টে চাষ করা। অর্থাৎ এক সময় ধরো একটি জমিতে কেবল গম চাষ হতো, গম চাষই হতো, তাহলে গম চাষ হতে 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 জমি তাই আর গমটাও আস্তে আস্তে কমে যাবে হওয়া, এবং সেটা যদি না করে একবার গম, তারপরে মানে আখ, হ্যাঁ, তারপরে বাজরা, এরকম যদি পাল্টে পাল্টে চাষ করা হয়, তাহলে মাটির উর্বর শক্তিটা বাড়ে, উর্বরতা বাড়ে। তো সেইটা কৃষকরা মানে উপলব্ধি করে সেটা করতে শুরু করে, এবং
খনি ধাতু এইগুলো নিয়ে বিভিন্ন মানে কৃষির যন্ত্রপাতি নতুন নতুন তৈরি হতে শুরু করে। পুরনো যে কাঠের হাতিয়ার, কাঠের জিনিসপত্র নিয়ে কৃষির নাঙল বা বিভিন্ন ব্যবহার্য হয়, সেগুলো না হয়ে এখন লোহার ব্যাপক ব্যবহার শুরু হয়। তার ফলে অনেক কম সময়ে অনেক বেশি কাজ হয়। খনন, সেচ এইগুলোতে খুব সুবিধা হয় কাঠের হাতিয়ারের বদলে ইয়ের। আর একটা হচ্ছে এই যে প্লেগ হয়ে যায়, প্লেগ হওয়ার পরে জনসংখ্যা কমে যায় অনেকটা, অনেক মানুষ মারা যায়। তখন বুঝতে পারে যে কৃষকের সংখ্যা যখন কমে যাচ্ছে, তখন কারণ এই কৃষকরাই তো বেশি মারা গেছিলেন এই প্লেগের কারণে। তো এই কৃষকদের বা ভূমিদাসদের সংখ্যা যখন কমে যায়, তখন মানুষের জনসংখ্যা কমে যাচ্ছে এবং খাদ্য উৎপাদনের প্রয়োজন বৃদ্ধি হচ্ছে। তখন কৃষি সম্প্রসারণের উন্নত কৃষি পদ্ধতি আবিষ্কার করার কথা মানুষ ভাবতে থাকে এবং কৃষিটাকে একটা মানে কৃষি নিয়ে যাকে আমরা বলি গবেষণা, সেই গবেষণার প্রাথমিক ধাপটা শুরু হয় যে হ্যাঁ কিভাবে চাষ করলে পরে ভালো হয়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা তখন শুরু হয়। এবং বিভিন্ন অন্য তোমার কি বলবো, নতুন নতুন শস্যের ইয়ে হয়, মানে ক্রুসেডের ফলে কি হয় যে পৃথিবীতে আরো দেশ আবিষ্কার হতে থাকে ধীরে ধীরে, এবং তখন বিভিন্ন দেশের বিভিন্ন সবজি ফল এইগুলোর সঙ্গে মানুষ চেনা জানা হতে শুরু করে। যেমন আমেরিকা থেকে ইউরোপ শিখেছিল গম, শালগম, আলু চাষ ইউরোপে মানে মানুষ শিখেছিল, যে আমেরিকার মানুষ প্রথমে ওগুলো চাষ করতো। ওখান থেকে ওখানকার সঙ্গে যখন আলাপচারিতা হয়, জানাশোনা হয়, তখন ওখান থেকে এরা শিখলো যে এই দুটো চাষ কিভাবে করে, কিভাবে খেতে হয়, কিভাবে খাওয়া হয়। আবার ধরো পশম শিল্পের চাহিদা যখন বাড়তে থাকে, তখন ইংল্যান্ড, ফ্রান্স, তারপরে ইংল্যান্ড, জার্মানির বিভিন্ন স্থানের গ্রামগুলোতে বিরাট এলাকা জুড়ে ভেড়ার চাষ শুরু হয়, যে ভেড়ার লোম থেকে তারা পশম ইয়ে করবে এবং ভেড়ার মাংস তারা খাবে, ভেড়ার দুধও তারা ব্যবহার করবে ডেয়ারি হিসেবে। তো এইভাবে এক দেশ থেকে অন্য দেশের সঙ্গে যখন মানুষের বাণিজ্যিকরণ এবং এক দেশের মানুষ অন্য দেশের মানুষকে চিনছে, তখন বিভিন্ন কিছু তারা একে অপরের সঙ্গে দেওয়া নেওয়া করছে, বিভিন্ন কালচার বা বিভিন্ন সংস্কৃতি বা বিভিন্ন জানা, তাদের নিজেদের জানার পরিধিটা তারা বাড়াচ্ছে। এইভাবে কৃষিতে পরিবর্তন আসে, ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধির পরে শহরের জন্ম নেয় এবং কৃষি বাণিজ্যিকরণের ফলে ভৌগোলিক আবিষ্কারের একটা নেশা মানুষের মধ্যে চেপে যায়, যে আরো কিছু দল মানুষের আবির্ভাব হয় যারা দেখবে এই এই সময়টাতেই পৃথিবী পাড়ি দেয়, হ্যাঁ, এবং পৃথিবী মানে ইয়ে জাহাজের সাহায্যে এরপর থেকেই ইউরোপের মানুষ বেশিরভাগ তারা অন্য কোথায় কি আছে, কোন দেশ আছে পৃথিবীর আর প্রান্তে কোথায় কোন দেশ আছে, সেই দেশের খোঁজে তারা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে শুরু করে এবং বিভিন্ন দেশের আবিষ্কার করে, এবং তার ফলে সেখান থেকে তারা যেমন চাষবাস শেখে, তাদের শেখা জিনিসও সেখানে দেয়। তার পরবর্তীকালের ঘটনা আমরা তো জানি। তো এই যে মধ্যযুগের অবসান এইভাবে ঘটে, এরপরে আধুনিক যুগ শুরু হয়, বা মানে এই যে ক্রুসেডের পরেই, ধর্মযুদ্ধের পরেই আধুনিক যুগের সূচনা এইখান থেকে ধরা হয়। কারণ এই ধর্মযুদ্ধের পরে এই যে খ্রিস্টান ক্যাথলিক ধর্মের ওপরে যে সব মানুষজন প্রশ্ন তুলেছিলেন, তাদের ফলে তারপর থেকে তাদেরকে যখন পোপ বিতাড়িত করে দেন, অর্থাৎ তাদেরকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়, তারপর খ্রিস্টান জগতে যথেষ্ট একটা ধর্মযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, মানে যথেষ্ট একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, এবং এই পরিস্থিতিতে জন্ম হয় প্রোটেস্ট্যান্ট ধর্ম।
ক্যাথলিক মূল যেটা ছিল যে ক্যাথলিক ধর্মের একটা বিষয় ছিল যে পোপই প্রধান। প্রোটেস্ট্যান্ট ধর্মের যারা বিরোধিতা করে প্রোটেস্ট্যান্ট ধর্মের যারা জন্ম দেন, তারা বিশ্বাস করতেন যে ঈশ্বর সকলের। তো এই বিভিন্ন ধারণা থেকে তোমার ক্যাথলিকদের যে পুরনো ধ্যান ধারণা, তাদের যে আধিপত্য, সেইটা ভেঙে ফেলতে যখন প্রোটেস্ট্যান্ট ধর্মের আবির্ভাব হলো, তার ওই প্রোটেস্ট্যান্ট ধর্মের আবির্ভাব থেকেই ধরে নেওয়া হয় যে ইউরোপে আধুনিক যুগের সূচনা হলো। এবং একইভাবে এই ক্রুসেডের যুদ্ধ, সামন্ত প্রথার বিলোপ এবং প্রোটেস্ট্যান্ট ধর্মের উৎপত্তি, এই সব কিছু, কৃষির পরিবর্তন, এই সব কিছুর হাত ধরে ইউরোপে প্রবেশ করলো আধুনিক যুগ। আমরা পরের দিন নবজাগরণ বা মানবতাবাদ বা পুনর্জাগরণ, রেনেসার কথার অর্থ কিন্তু পুনর্জাগরণ, হ্যাঁ, তো এটা আমরা পড়বো পরের দিন, চেষ্টা করবো তোমাদের। আজকে এতটুকুই।